নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনই স্কুল সার্ভিস কমিশন নিয়ে নানা খবর আমি আপনাদের দিই। আশা করি আপনারা গুরুত্বপূর্ণ খবরগুলো আমার কাছ থেকে পান। আপনাদের অবশ্যই আমি সাহায্য করি। এছাড়া চাকরি বাকরির খবর তো থাকেই। ইতিমধ্যে একটি খবর আমি পরে এটা নিয়ে জানাবো। পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত WBCS 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সেখানে কিন্তু ফর্ম ফিল আপে বেশ সমস্যা হচ্ছে। মানে অনেকেরই ফর্ম সাবমিট হচ্ছে না বা অনেকের পেমেন্ট করতে পারছেন না। তো যাই হোক, আশা করি এই নিয়ে PSC পাবলিক সার্ভিস কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। বহুদিন পরে ইতিমধ্যেই WBCS পরীক্ষা হচ্ছে। 2024-এর পরীক্ষা 2025-এর শেষে ফর্ম ফিল আপ হচ্ছে, বুঝতেই পারছেন। তো একইভাবে স্কুল সার্ভিস কমিশনে দেখুন ভুয়ো নথি ধরা পড়েছে এবং ভুয়ো নথির জন্য ইন্টারভিউ হাতে নাতে পাকড়াও, এরকম খবর কিন্তু প্রকাশিত হয়েছে। প্রতিদিন পেপারে লেখা হয়েছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, সমস্ত তথ্য জানতে পারবেন। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের পর্যায়ে প্রথম 3 দিনেই মোট 26 জন প্রার্থীর নথিতে ভুল বা ভুয়ো তথ্য প্রকাশ্যে এলো। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর নথি ও তথ্য যাচাইয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগেই স্পষ্ট বলা হয়েছে, নথি যাচাইয়ে বিন্দুমাত্র ভুল তথ্য থাকলে তার প্রার্থীপদ বাতিল হতে পারে। জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই 10 নম্বরের শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত তথ্যে গরমিল থাকছে। যদিও পূর্ণাঙ্গভাবে প্রমাণ না পেলে এখনই করা ব্যবস্থা নেওয়া হবে কি না তা স্পষ্ট নয়। এদিকে আগামী শনিবার অথবা আগামী সপ্তাহে নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। আমি আগেই এটা নিয়ে কালকে জানিয়েছি যে শনিবার প্রকাশিত হতে পারে, আজকেও হতে পারে বা শনিবার ফল প্রকাশিত হবে, এমনটাই কিন্তু খবর। নবম দশমের শূন্যপদের সংখ্যা বন্ধুরা অনেকটাই, 23,212। তো এখানে অনেকেরই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একাদশ দ্বাদশের ফল প্রকাশ হয়েছে গত শুক্রবার। এরপর গত 18 নভেম্বর থেকে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু করেছে SSC। এবং এই 3 দিনে 26 জন প্রার্থীর কিন্তু ভুয়ো নথি ধরা পড়েছে। জানা গিয়েছে এই 26 জনের মধ্যে 14 জন একাদশের এবং 12 জন দ্বাদশের চাকরি প্রার্থী। প্রথম দিন বাংলা ও পরের 2 দিন ইংরেজি ও ইতিহাস বিষয়ের শিক্ষক পদের জন্য ভেরিফিকেশন হয়েছে। বাংলার ক্ষেত্রে 25 জন গড়হাজির ছিলেন। 26 নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া, আপনারা জানেন। তো SSCর এক আধিকারিক জানান, এই 26 জনের ভুয়ো নথি ধরা পড়েছে, এদের বেশিরভাগই কিন্তু শিক্ষকতার অভিজ্ঞতার ভুয়ো নথি দিয়েছেন। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা তারা যে নথি দিয়েছেন সেটা কিন্তু সঠিক নয় বা ফেক, সেজন্য তাদের কিন্তু বাতিল করা হয়েছে। কেউ জাতির শংসাপত্র ভুয়ো দিয়েছেন, এটি ইচ্ছাকৃতভাবে। আনন্দবাজারের এই খবরটা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন, বাধা পেরিয়ে নথি যাচাইয়ে গড় হাজির। আনন্দবাজার আবার লেখা হয়েছে বেশ কিছু জন গড় হাজির, অর্থাৎ উপস্থিতি হননি ডকুমেন্ট ভেরিফিকেশনে। এটি ইচ্ছাকৃত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ জাতির শংসাপত্র এবং শিক্ষকতার অভিজ্ঞতা এগুলো ইচ্ছাকৃতভাবে দিয়েছেন কিনা সেটা দেখা হবে। তাহলে ভবিষ্যতে কঠোর অবস্থান নিতে পারে বলে কিন্তু SSCর তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ যদি ইচ্ছাকৃতভাবে কেউ এই ধরনের তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ব্যাপারে কিন্তু কড়া স্টেপ নেবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই কিন্তু সূত্রের খবর। অন্যদিকে আনন্দবাজার পত্রিকা থেকে আপনাদের আমি কিছুটা জানাচ্ছি। আনন্দবাজার পত্রিকায় যেখানে লেখা হয়েছে যে অনেকে কিন্তু গড় হাজির, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন উপস্থিতি হননি। আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি প্রতিবেদনটা। বহু কাঠখড় পুড়িয়ে SSCর পরীক্ষায় এবার প্রথম বসেছেন কেউ কেউ। আবার চাকরি হারানোর আশঙ্কায়, অনেকের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা তো রয়েছে, বুকে নিয়ে খড়কুটোর মতো আঁকড়ে ধরেছেন এই পরীক্ষাকে। তবে এত কিছুর পরেও ইন্টারভিউ পর্বের আগে নথি যাচাই কিছু চাকরি প্রার্থী কিন্তু হাজিরা দিচ্ছেন না। SSC সূত্রের খবর, বাংলা বিষয়ের শিক্ষক পদপ্রার্থীদের নথি যাচাইয়ের দিন 6 জন অনুপস্থিত ছিলেন। ইংরেজির হবু শিক্ষকদের নথি যাচাই অনুপস্থিত ছিলেন 18 জন। এত লড়াই করে চাকরি পাওয়ার প্রাক্কালে অনুপস্থিতি ধরা পড়ছে কেন? SSCর বক্তব্য, অনুপস্থিতির কারণ এখনও তারা খতিয়ে দেখেনি। তবে চাকরি প্রার্থীদের একাংশের মতে এই নতুন নিয়োগেও আস্থাশীল নন সব চাকরি প্রার্থী। তাই যাদের বিকল্প রুজি আছে তারা হয়তো লিখিত পরীক্ষায় উতরে গেলেও শেষমেশ এই চাকরি দিতে আসছেন না, এমনটা কিন্তু পত্রিকার লেখা হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং এত ছাঁকনির পরেও ইন্টারভিউ তালিকায় দাগি শিক্ষকদের নাম ধরা পড়েছে।
এসএসসি কার্যত মেনে নিয়েছে ওই শিক্ষকরা যে দাগি তা জানা ছিল তাদের, পরীক্ষায় বসতে দেওয়ার যুক্তিও সাজিয়েছে এসএসসি। এইসব তথ্য তুলে ধরেই চাকরি প্রার্থীদের একাংশ শিক্ষক নিয়োগের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন। চাকরিহারা শিক্ষক সঙ্গীতা বিশ্বাসের নাম একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকায় উঠেছে। তিনি বলেন, আমার বিকল্প চাকরি থাকলে লিখিত পরীক্ষায় পাশ করে গেলেও এই নিয়োগ প্রক্রিয়া থাকতাম না, নথি যাচাইয়ে আসতাম না। এবারও নিয়োগ নিয়ে মামলা হয়েছে। প্রক্রিয়া যতই স্বচ্ছ হোক না কেন, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু আশঙ্কায় আছি। তার দাবি, এসব ভেবেই অন্য চাকরি ছেড়ে অনেকে সরাসরি শিক্ষকের চাকরিতে আসছে না। আর এক চাকরিহারা শিক্ষকের মতে, অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে মামলা হয়েছে, তাই আশঙ্কা তো থাকছেই। যদিও প্রথমবার এসএসসি পরীক্ষায় বসা চাকরি প্রার্থী শিশির দাস, যিনি ফ্রেশার, বলেছেন ফ্রেশার্সরা লিখিত পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতা 70 নম্বরের মধ্যে 70 পেয়েছেন, কিন্তু অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ থাকায় কাট অফ নম্বর হচ্ছে 75। 100% নম্বর পেয়েও চাকরি না পেলে কি করব তা এসএসসি বলে দিক। অনুপস্থিতি নিয়ে এসএসসির কোনো ব্যাখ্যা না দিলেও একটি সূত্রের দাবি, 2016 সালের নিয়োগ বাতিল হলেও সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে কিছু শিক্ষক পুরনো চাকরিতে ফিরে যেতে পেরেছেন। সেই চাকরি ফিরে পেয়েছেন লিখিত পরীক্ষা হওয়ার পরে, তাই এবার লিখিত পরীক্ষার পাস করেও নথি যাচাই আসেননি। এমনই এক শিক্ষক বলেছেন, বাড়ির কাছের স্কুলে পোস্টিং পাওয়ার জন্য 2016 সালে এসএসসি দিয়েছিলাম, কিন্তু তারপর যা হলো সে তো সবাই জানে, অর্থাৎ চাকরি চলে গেল শেষমেশ কয়েক বছর পর। বাড়ির কাছের স্কুলের চক্করে চাকরি হারিয়ে পথে বসেছিলাম, তাই পুরনো চাকরি ফিরে স্বস্তি পেয়েছি, আর এসএসসি দিতে চাইছি না। তিনি ডাইরেক্ট এটা বলেছেন। অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা, যারা পুরনো চাকরিটা ফিরে পেয়েছেন, সুপ্রিম কোর্টের অর্ডারই যে যারা যোগ্য প্রার্থী অথচ চাকরিটা হারালেন, তারা পুরনো যে চাকরি করছিলেন সেই চাকরি ফিরে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার, সেই জন্য রাজ্য সরকারকে কিন্তু ব্যবস্থা করতেই হবে আগের যে চাকরিটা ছিল সেই চাকরিতে। যদি সেখানে শূন্যপদ না থাকে, শূন্যপদ ক্রিয়েট করেও তাদেরকে নিয়োগ দিতে হবে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ। আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য যে কোনো সরকার, রাজ্যগুলি, এমনকি কেন্দ্রীয় সরকারও মানতে বাধ্য। তো যাই হোক, তো তারা পুরনো চাকরি পেয়ে গিয়ে আর এসএসসি পরীক্ষার দিকে বলছেন যে আবার কি হবে, নিয়োগের নিয়ে তো কেস তো চলছে, কেসের পর কেস। অমৃতা সিনহা, জাস্টিস মাননীয় অমৃতা সিনহার এজলাসে যে সওয়াল জবাব হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাথে, আমি কোর্টের যে পুরো ভিডিওটা আপনাদের দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে এবং সেখানে বারবার কিন্তু এই দাগিদের বিষয়টা উঠেছে এবং শেষমেশ কিন্তু দাগিদের লিস্ট প্রকাশ করার কথা বলা হয়েছে। যাই হোক, ভিডিওটা আপনারা দেখে নেবেন, জানতে পারবেন। লাইভ আপনারা দেখেও নিতে পারেন, ভিডিওটা দেওয়া আছে। আচ্ছা, এছাড়া আরও বলা হয়েছে, কেউ কেউ আবার এও বলছেন হয়তো ফর্মে কোনো ভুল তথ্য দিয়েছিলেন, এবার নথি যাচাইয়ে সেই ভুল ধরা পড়লে এমনিতেই ফর্ম বাতিল হবে, তাই হয়তো আসেননি। অনেকেই মনে করাচ্ছেন এসএসসি কোর্টে বারবার আশ্বাস দিয়েছে কোনো অযোগ্য প্রার্থী ফাঁক গলে লিখিত পরীক্ষায় বসে গেলেও নথি যাচাইয়ে ধরা পড়বে। তারপরেও ইন্টারভিউ তালিকায় দাগি বিতর্ক সামনে এসেছে। এই অনুপস্থিতির পিছনে তেমন কোনো কারণ আছে কিনা তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। অন্যদিকে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের দেখভাল করার জন্য বাড়ির কাছের স্কুলে বদলি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মনীষা সাহা রায় নামে এক শিক্ষিকা। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংয়ের নির্দেশ, মামলাকারী মালদহের যে স্কুলে বদলি চেয়েছেন সেখানে শূন্যপদ সংরক্ষণ করতে হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই শূন্যপদে কাউকে নিয়োগ করা যাবে না। মনীষার আইনজীবী ফিরদৌস শামীম কোর্টে জানান, সন্তানের দেখভালের জন্য প্রাপ্য বেতনক্রমের থেকে নিচু স্তরেও কাজ করতে রাজি তার মক্কেল। এই মামলার শুনানি কিন্তু 4 ডিসেম্বর। তো বুঝতেই পারছেন, কেস নিয়ে নানা রকম সমস্যা তো রয়েছে। অন্যদিকে এই সময় পেপারেও আপনারা দেখতেই পাচ্ছেন, ভুয়ো নথি হাতে নাতে পাকড়াও 26 জন, এই খবরটা দেওয়া হয়েছে। এবং গুরুত্বপূর্ণ যেটা, প্রাথমিক শিক্ষক নিয়োগের 2022 এবং 2017 প্রশ্নভুল মামলাও কিন্তু আমি আপনাদের জানাবো। আপনারা জানেন আজকে এক্সপার্ট কমিটি কিন্তু রিপোর্ট দেবে, অর্থাৎ প্রাথমিক টেটে কতজন পাস করবেন আজকে কিন্তু জানা যেতে পারে। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখুন, আমার চ্যানেলের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। 2017 এবং 2022 টেটের প্রশ্নভুল মামলা সম্পর্কিত পূর্ণাঙ্গ রিপোর্ট আমি আপনাদের জানাবো। আচ্ছা, এখানে এই সময় পেপারে যা বলা হয়েছে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। যে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে জেল যাত্রা হেভিওয়েট নেতা, মন্ত্রী, শিক্ষা দপ্তরের শীর্ষ কর্তাদের, আদালতের মামলা বিচারকদের উসমার মুখে ইডি সিবিআই, তারপরেও একাধিক
চাকরি প্রার্থীর হুঁশ ফিরল না। এত কিছুর পরে ভুয়ো নথি দিয়ে চাকরির জন্য অনেকেই কিন্তু পৌঁছে গেছেন এসএসসি দপ্তরে। এমন 26 জন চাকরি প্রার্থীর আবেদন বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন, যারা পরীক্ষায় পাস করে ইন্টারভিউয়ের ডাক পেলেও জাল নথি দিয়ে চাকরির জন্য হাজির হয়েছিলেন। ভাবুন বন্ধুরা, সাহস কতটা হয় মানুষের। জাল নথি দিয়ে তারা কিভাবে ইন্টারভিউ বোর্ড অবধি চলে যাচ্ছেন, ডকুমেন্ট ভেরিফিকেশনের কাছে চলে যাচ্ছেন, এটা কিন্তু সত্যিই অবাক লাগছে। এসএসসি সদর দপ্তর সল্টলেক অফিসে চলছে ইন্টারভিউ লিস্টে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের প্রক্রিয়া। গত 3 দিনে মোট 26 জন চাকরি প্রার্থী এমন ছিলেন যারা জাল নথি দিয়ে চাকরি পেতে চেয়েছিলেন। এসএসসি সূত্রে খবর, 26 জনের বেশিরভাগই শিক্ষকতা করার অভিজ্ঞতার ভুয়ো শংসাপত্র দিয়ে 10 নম্বর পেয়েছিলেন। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনে এসে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের ডকুমেন্টটি ভুল। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, আমি একই খবর বারবার আর বলছি না। এটা নিয়ে কিন্তু একটা এসএসসি কড়া স্টেপও নিতে পারে, এটাও কিন্তু পরিষ্কার বলা যায়। অন্যদিকে আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে যারা 2016 সালের আগে অন্য স্কুলে ফিরে যেতে চেয়েছেন সুপ্রিম কোর্টের অর্ডারে, এমন 360 জনের বেশি শিক্ষককে পুরনো জায়গায় ফিরে যাওয়ার অর্ডার কিন্তু এসএসসি দিয়েছে। অন্যদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা চাকরি করছিলেন তাদের কিন্তু এই কাজটা হয়নি, এমনটা কিন্তু আমি খবর পেয়েছি বন্ধুরা। আমি আশা করব মাদ্রাসা সার্ভিস কমিশনও, এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন, তারাও কিন্তু এই নির্দেশ মানবে। কেন দেখুন, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। এ ব্যাপারে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছেন যে প্রসেসিং চলছে, কিন্তু অবশ্যই এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। যারা যে চাকরি করছিলেন সেই চাকরিতে ফিরে যাওয়ার অধিকার সুপ্রিম কোর্ট দিয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট। সুতরাং সেটা রাজ্য সরকারের আন্ডারে যারা রয়েছেন, সে মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, স্কুল সার্ভিস কমিশন হোক, বা কোনো রাজ্য সরকারের 50টার উপর দপ্তর রয়েছে, যে কোনো ডিপার্টমেন্ট হোক, তাদের কিন্তু দায়িত্ব নিয়ে কাজটা করা উচিত সুপ্রিম কোর্টের অর্ডারে। অন্যদিকে প্রশ্নভুল মামলায় প্রাথমিকে কি হচ্ছে শুনুন। প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ওই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ওই মামলায় নতুন নিয়োগ প্রক্রিয়ার উপরে আদালতের স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়েছে। মামলায় প্রশ্ন, 2017-2022 প্রশ্নভুল মামলা এখনও রিপোর্ট দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার আগে কিভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া হতে পারে সেই প্রশ্নই তোলা হয়েছে। 2017-2022 পরীক্ষায় যারা পাস করতে পারেননি, নতুন নিয়োগ পরীক্ষায় আদালত যাতে তাদের বসার অনুমতি দেয় সেই আবেদন করা হয়েছে। আদালত সূত্রের খবর, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই বিষয়ে আগামী সপ্তাহে শুনানি হবে। কিন্তু আমার কাছে যেটুকু খবর, 2017 এবং 2022 ডেটের যে প্রশ্নভুল মামলা, সেই প্রশ্নভুল মামলার আজকে কিন্তু এক্সপার্ট কমিটির রিপোর্ট কিন্তু জমা পড়বে, এমনটাই খবর। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে উপস্থিত থাকবেন। আমি এই সংক্রান্ত খবর আপনাদের অবশ্যই দেবো, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন। এছাড়া এইটা যে নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে মামলা, সেটা শুনানি হয়তো আগামী সপ্তাহে হবে। কিন্তু এক্সপার্ট কমিটির রিপোর্টটা যদি আজ জানা যায়, তাহলে 2017-22 ডেটে যারা পাস করবেন তাদের কিন্তু আদালত হয়তো পরীক্ষায় বসতে দিতে পারে। অবশ্যই সেটা আদালতের উপর নির্ভরশীল, কিন্তু এমনটাই খবর যে তারা কিন্তু অ্যাডভোকেটদের কাছ থেকে যেটুকু খবর, যে 2017 এবং 2022 ডেট এক্সপার্ট কমিটি যে রিপোর্ট দেবে, সেখানে তো কিছু নম্বর অবশ্যই বাড়বে। যেটুকু জানা যাচ্ছে 7 নম্বর বাড়বে। এবার সেটা 2017 না 2022 ডেট আমি জানি না, কিন্তু মোটামুটি 7 থেকে 10 নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে। তো শুধুমাত্র পিটিশনাররাই কিন্তু নাম্বারটা পাবেন। তো যারা পিটিশনার আছেন তাদের মধ্যে নিশ্চয়ই কিছু জন, সবাই তো পাস করবেন না, অলরেডি যারা নাম্বারটা পেয়ে গেছেন, ধরুন 7-এর মধ্যে 10-এর মধ্যে 4-5 নম্বর যারা পেয়ে গেছেন, তাদের যদি আর 10 নম্বর দরকার হয়, তো তাহলে তারা তো পাবেন না, পাস করতে পারবেন না। তো যাই হোক, এক্সপার্ট কমিটির রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, সমস্ত খবর আমি আপনাদের দেব। সেই সাথে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। গুরুত্বপূর্ণ কোনো খবর স্কিপ হবে না, সমস্ত খবরের আপডেট আপনারা পাবেন। ধন্যবাদ।